হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে দেখতে আমাদের প্রেত কথা 9 লক্ষ অতিক্রম করলো, আর খুব শীঘ্রই 1 মিলিয়ন হয়ে যাবে। তার জন্য অগ্রিম অভিনন্দন। আমিও প্রেত কথার একজন রেগুলার শ্রোতা, আর তোমার কণ্ঠে প্রতিটি ঘটনাই বাস্তবায়িত হয়। ইটস ট্রুলি গড গিফটেড। থ্যাংক ইউ, থ্যাংকস লট। লিখছেন, আমি মোহাম্মদ সানাউল্লাহ বলছি, পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম রাজুর থেকে। এর আগেও আমি একটি ঘটনা পাঠিয়েছি, যেটি প্রেতকথার 401 নম্বর এপিসোডে শোনানো হয়েছিল। প্রেতকথায় পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। বেশ ভালোই লাগে এরকম যখন নতুন নতুন মেম্বার আমাদের সঙ্গে জয়েন হন এবং একবার ঘটনা পাঠানোর পর তারা দ্বিতীয়বারও আমাদেরকে ঘটনা পাঠান। ইট রিয়েলি ফিলস ভেরি নাইস। সানাউল্লাহ, তোমাকে আমি আরো ঘটনা পাঠানোর জন্য ইনসিস্ট করি, আরো ঘটনা পাঠাও আমাদেরকে। এবং আজকের ঘটনাটা তোমার খুব সুন্দর ঘটনা, আমি পড়েছি। সো এই ঘটনাটিকে আজকে আমি ফার্স্টে রাখলাম। আমি বর্তমানে পড়াশোনার সূত্রে বোলপুরে থাকি, আর আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটি হলো আমার পিজির একটি ঘটনা। অনেকদিন ধরেই লিখবো ভাবছি, কিন্তু পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের চাপে লেখা হয়ে উঠছিল না। আজ সময় পেয়ে লিখতে বসলাম। সাল 2023। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির জন্য আমি বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করি। সেগুলোর মধ্যে থেকে আমি বোলপুর কলেজে জুওলজি অনার্সে চান্স পাই এবং অ্যাডমিশন। বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক বেশি হওয়ায় আমি একটা পিজিতে থাকার সিদ্ধান্ত নিই। আমার এক ক্লাসমেট আমাকে পিজির সন্ধান দেয় এবং সে আমাকে পিজির মালিকের সঙ্গে ফোনে কথাও বলিয়ে দেয়, আর আমি 1 মাস পরে সেখানে থাকা শুরু। আমি যেদিন থেকে ওখানে থাকতে শুরু করি তারপর থেকে আমার সাথে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে, যেগুলো আমি আজও ভুলতে পারি। প্রথমেই আমার পিজি মানে যে বাড়িটাতে আমি থাকতাম তার বর্ণনা দিই। বাড়িটি শহরের একদম মাঝামাঝি জায়গায়, দোতলা, দেখতে ভালোই। আধুনিক সিমেন্টের পাকা নির্মাণ, না খুব নতুন না খুব পুরনো। সাদা ছাই রঙের দেয়াল, রেলিংয়ে লোহা, এবং নিচতলায় একটা ছোট গেট দিয়ে ঢুকলে দুপাশে গাছপালা রাখা কিছু টব, যেটা বাড়িটাকে সুন্দর করে তোলে। নিচতলায় থাকেন বাড়ির মালিক, এক বৃদ্ধ আর তার স্ত্রী। শান্ত মুখ, কিন্তু কেমন যেন গম্ভীর। বাড়ির বাইরে ছিল একটি ছোট্ট চায়ের দোকান। আমার ঘরটা ছিল দোতলার এক পাশে, একটা কোণার ঘর, যেটা জানালা শুধু একদিকেই খোলে। ঘরের সব ব্যবস্থাই ছিল, একটা স্টাডি টেবিল, টেবিলের পাশে একটা লম্বা আয়না, একটা খাট, ছোট একটা কাঠের আলমারি, আর জানালাটা পশ্চিমে মুখ করা। হাওয়া বাতাস ভালোই ঢোকে। আমার রুমের পাশে আরো দুটো রুম ছিল, যার মধ্যে একটা ছিল আমার বন্ধু রাহুল, আর অন্যটিতে একজন ব্যাংক কর্মী। এই হলো গিয়ে আমার পিজির একটা বর্ণনা। তো আমি যখন ওই পিজিতে থাকতে শুরু করি তখন প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটে, কিন্তু কয়েকদিন যেতেই আমার সাথে বেশ কিছু অযৌক্তিক ঘটনা ঘটতে থাকে। একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যের দিকে ফিরে ফ্রেশ হয়ে রাত্রি 10টা পর্যন্ত পড়াশোনা করি, এবং রাত্রের খাবার খেয়ে প্রতিদিনের মতো সেদিনও আমি ছাদে পায়চারি করতে যাই। এটা আমার অনেক দিনের অভ্যেস। বাড়িতে থাকাকালীনও আমি প্রতিদিন রাত্রিবেলা খাবারের পর ছাদে কিছুক্ষণ সময় কাটাই। তাই এখানেও আমি সেদিন ছাদে গেলাম। ছাদটা উঁচু করে ঘেরা এবং ছাদের মধ্যে ছিল একটা চিলে কোঠার ঘর। আমি তখন হেডফোনে স্পটিফাই গান শুনছি। হঠাৎ করে মনে হলো দরজা ধাক্কানোর শব্দ। আমি ভাবলাম হয়তো নিচে কেউ কারো দরজা ধাক্কাচ্ছে। আমি তখন নিচের দিকে গেলাম, কিন্তু দেখলাম সবাই অলরেডি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হলো যে তাহলে কি বাড়ির মালিক কাউকে ডাকছে। যাই হোক, রাত হয়ে যাওয়ায় আমি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে স্টাডি টেবিলে বসি। কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে 11:30-12টার দিকে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার রুমের সিলিং ফ্যান থেকে কেউ যেন ঝুলছে, আর সেই দেহটি ধীরে ধীরে আমার দিকে নেমে আসছে। আচমকা ঘুম ভাঙায় মোবাইল অন করে দেখি রাত্রি 2টো বাজে। কিছুটা জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম যেন আসতেই চায় না। তবু চোখ বন্ধ করে বিছানার উপর শুয়ে থাকি। বেশ কিছুক্ষণ পর ঘুম ঘুম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো
আমার নাকে একটা মিষ্টি গন্ধ আসছে, আর তার সাথে আমার ঘরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আমি চোখ খুলবো খুলবো ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। রাত্রে ঘুম না হওয়ায় সকালে উঠতে দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হই। বাড়ি থেকে বেরোনোর সময় একটা গাড়ি থেকে ওই বাড়ির সামনে দুজনকে নামতে দেখি, একজন ভদ্রলোক এবং একটি 5-6 বছরের ছোট্ট মেয়ে। আমার দেরি হয়ে যাওয়ার জন্য বেশি কিছু খেয়াল না করে আমি কলেজে চলে যাই। সেদিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় বাড়ি ফিরতে একটুখানি দেরি হয়ে যায়। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমি ল্যাপটপ নিয়ে বিছানায় বসি একটা ক্লাস প্রেজেন্টেশন বানানোর জন্য। হঠাৎ করে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে দেখি সেই ছোট্ট মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে ভিতরে আসতে বলি। সে আমার কথা শুনে ঘরের ভিতরে আসে। আমি তাকে বিছানার পাশে বসতে বলি এবং তার নাম জিজ্ঞাসা করি। সে জানায় তার নাম রুহি। মেয়েটা খুবই মিষ্টি ছিল আর তার কথাও ছিল খুব সুন্দর। আমার আনা কিছু স্ন্যাক্স এবং বিস্কিটের মধ্যে একটা ছোট বিস্কিটের প্যাকেট ওর হাতে দিই। প্রথমে নিতে না চাইলেও শেষমেশ নেয়। এমন সময় নিচের থেকে কেউ রুহির নাম নিয়ে ডাকতে থাকে, তাই সে ছুটে চলে যায়। সেদিন রাত্রে প্রেজেন্টেশন রেডি হয়ে গেলে আমি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রে আমার সঙ্গে তেমন কিছু ঘটে না। ঘুম ভাঙে একেবারে সকালে। শব্দে আমার ঘুম ভেঙে যায়। আয়নার দিকে চোখ যায় সবার আগে। দেখি আয়নায় যেন কেউ দাঁড়িয়ে আছে। তার চেহারা অস্পষ্ট, কিন্তু স্পষ্ট একটা মেয়েলি অবয়ব। আমি ধর্মর করে উঠে পড়ি, আলো জ্বালাই, কিন্তু ঘরে কেউ নেই। আয়নার সামনে আমি একা, কিন্তু আগের দিনের সেই মিষ্টি গন্ধটা আবার ঘরের মধ্যে অনুভব করতে পারি। মনে মনে ভাবি, আমি তো এরকম কোনো পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করি না, তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? আমার কিছুটা ভয় লাগে। যদিও আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই শহরে নিজের চেনা জানা তেমন কেউ নেই। এক মুহূর্তে মনে হলো পুরো বাড়িটাতে আমি একা। আমার একটা অস্বস্তি হতে শুরু করলো। এত রাত্রিবেলা কাউকে বিরক্ত করা কি ঠিক হবে? বুঝতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। হঠাৎ করে দরজায় একটা টোকার শব্দ পাই। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস সব যেন বন্ধ হয়ে আসছে। তবে অনেকবার পাশের রুমের বন্ধু রাহুলের গলার শব্দ শুনতে পেয়ে দরজাটা খুললাম। সে জানায় সে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল, তাই তারও ঘুম ভেঙে যায়। আর আমার ঘরে লাইট জ্বলতে দেখে সে এখানে আসে। সেদিন সে আমার সাথেই আমার রুমে ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার সকালবেলা আমি এসব নিয়েই ভাবছিলাম। আগের দিন রাত্রে আমি কিছুটা হলেও ভয় পেয়েছি। এই ভয়টা আমি কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারছিলাম না। সেদিন দুপুরবেলা আমি নিচে চা খাচ্ছিলাম। হঠাৎ করে বাড়ির সেই ছোট্ট মেয়েটা আমার পাশে এসে দাঁড়ায়। মিষ্টি গলায় বলে, আলী দাদা, তুমি মিম্মির ঘরে আছো? আমি কিন্তু মিম্মিকে বলে দেব, মিম্মির ঘরে মিম্মি কাউকে পছন্দ করে না। মিম্মি আসলে আমি ওকে সব বলে দেব। আমি তো হতভম্ব। মিম্মি? মিম্মিকে? সে শুধু মুচকি হেসে চলে যায়। সে রাতে আমি ঘুমোতে পারিনি। পরদিন মালিকের স্ত্রীকে জিজ্ঞাসা করি, আচ্ছা, এই মিম্মিটাকে? তিনি থমকে যান। মুখে কোনো ভাব প্রকাশ না করেই বলেন, তুমি পড়াশোনায় মন দাও, এসব জেনে তোমার লাভ নেই। ফিরে এলাম নিচের ঘরে। সেদিন রাত্রিবেলা ঘুমের ঘরে আমি টের পেলাম কেউ যেন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আর আমার মুখের সামনে কেউ যেন একেবারে ঝুঁকে পড়ে নিখুঁত ভাবে কিছু পরীক্ষা করছে। আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। ঘুম ভেঙে দেখি জানালার পর্দা হাওয়ায় নড়ছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, ঘুমানোর আগে ঘরের দরজা এবং জানালা বন্ধ ছিল। আমি উঠে জানালাটা বন্ধ করতে চাই, ঠিক তখনই আমার ফোনটা হাত থেকে পড়ে যায় এবং খাটের নিচে ঢুকে যায়।
আমার খাটের নিচে তাকানোর সাহস হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আছে। অনেক সাহস জুগিয়ে খাটের নিচে তাকাই এবং ফোনটা বের করতে গিয়ে দেখি আরেকটা কিছু কাগজের মতো পড়ে আছে। বাইরে বের করে আনতেই দেখি একটা খাম, সেখানে লেখা রুবি 2020। আমি ছবিটা বের করে ধুলো ঝেড়ে দেখি একজন মেয়ে। মেয়েটার বয়স 22-23-এর কাছাকাছি। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখে গভীর কালো কাজল টানা, চুল ছিল কোমর ছোঁয়া, এক পাশে এনে ফেলা, যেন নিজেই সেট করে নিয়েছিল। ঠোঁটে সামান্য হাসি, কিন্তু সেই হাসির মধ্যে একরকম বিষণ্ণতা লুকোনো, যেন কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। সব মিলিয়ে চিন্তিত হয়ে উঠি। এরপর একদিন নিচে বাড়ির পাশে থাকা পুরনো চায়ের দোকানে গিয়ে বসি। দোকানটা চালান এক বৃদ্ধ গিরিশ কাকা। গিরিশ কাকাকে জিজ্ঞাসা করি, কাকা, এই বাড়ি এই বাড়ি নিয়ে কিছু শুনেছেন? উনি একটুখানি চুপ থেকে বললেন, কি আর বলবো বাবা, এই বাড়ি আগে ওরকম ছিল না। একসময় এখানে একটা পরিবার থাকতো, এখন ওই বুড়ো বুড়ি আর ওদের 5 বছরের নাতনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা কাকা, রুবি বলে কেউ কি থাকতো এখানে? হ্যাঁ। তুমি এই নাম জানলে কি করে? ওনার হকচকিয়ে ওঠা দেখে আমি আমার সাথে ঘটা সমস্ত কিছু সংক্ষেপে জানাই, আর সেই ছবির কথাটাও জানাই। তখন তিনি জানান, রুবি ছিল এই বাড়িরই মেয়ে, খুব মেধাবী এবং শান্ত প্রকৃতির। একদিন হঠাৎ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, আর যেদিন সে মারা যায় তার ছোট্ট মেয়েটা ঘরে ছিল। মায়ের মুখ শেষবার দেখেছিল। আমি হঠাৎ বুঝতে পারি মেয়েটি যাকে মিম্মি বলছে সেই রুবি, আর আমি থাকছি রুবির পুরনো ঘরে। গিরিশ কাকা একবার আমায় গভীরভাবে দেখলেন, তারপর বললেন, এই প্রথম না বাবা, একবার একজন চাকরিজীবী লোক এসেছিল, 1 মাসও থাকতে পারেনি। যেদিন চলে গেল বলেছিল, ঘুমোলে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে থাকে। তুমি যদি সাহস পাও তো থেকো, না পারলে সময় বুঝে এখান থেকে চলে যাও। গিরিশ কাকার কাছে এইসব কথা শোনার পর সব মিলিয়ে আমার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। আমি মালিককে সমস্ত ঘটনা জানাই এবং ঠিক করি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা ছেড়ে দেব। এরপর আমি অন্য একটা পিজিতে শিফট হয়ে যাই এবং সেখানে আমার সঙ্গে কোনো রকম প্রবলেম হয় না। তো গৌরবদা, এই ছিল ঘটনা। প্রথমবার বাড়ি ছেড়ে বাইরে থাকতে আসা আর এরকম একটা অভিজ্ঞতা হওয়া আমাকে ভাবিয়ে তুলেছিল। যতটা পেরেছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনা করো এবং তোমার সুবিধার্থে তোমার মতো করে গুছিয়ে নিও, শ্রোতাদেরকে শুনিও। অপেক্ষায় থাকলাম তোমার কণ্ঠে শোনার। এই ঘটনাটি সিলেক্ট হলে আমার দিদির বাড়ি এবং আমার 5 বছরের ভাগ্নির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাবো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দারুণ একটি ঘটনা আমরা শুনলাম, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে ঘটনাটি, এবং ভয়ের ঘটনা যখন এরকম ভাবে ধীরে ধীরে করে একটা বিল্ড আপ তৈরি করে তখন আমার খুবই ভালো লাগে সেটা। এবং এই ঘটনাটা পড়ার সময় আমি চোখের সামনে সমস্ত কিছু দেখতে পেয়েছি। আশা করছি আপনারাও চোখের সামনে সমস্ত কিছু দেখতে পেরেছেন, এবং সানাউল্লাহকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমি সানাউল্লাহকে বলবো আরো ঘটনা আমাদেরকে পাঠাও। আপনিও যদি সানাউল্লাহর মতো ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন, কিন্তু মাথায় রাখবেন সেই ঘটনা যেন এক্সক্লুসিভলি আমাদের জন্যই হয়। খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে আমাদের প্রেতকথার প্রথম সিনেমা আমিষ আমাদের প্রেতকথার ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা খুব এনজয় করবেন আমিষ দেখে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক রকমের আপডেটস আমরা আগে আগে দিয়ে থাকি।
এই সপ্তাহটা চলছে ভৌতিক আষাঢ়ে মহাসপ্তাহ, এবং এই ভৌতিক আষাঢ়ে মহাসপ্তাহতে আপনারা শুনবেন দুর্ধর্ষ কিছু ঘটনা। তার মধ্যে প্রথম ঘটনাটি আপনারা শুনলেন, এবং আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমার বাড়ি ঝালকাঠি জেলার দিবাকরকাঠি গ্রামে। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলি, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন, এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়োর সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছতে পৌঁছতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেকটা সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন, এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে সেই জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেই জিন হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ো বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ এবং কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে আসো তো একটু। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ির থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদির সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ করে একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চোবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে একবার বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন, এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছয়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে আসেন এবং এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে নিয়ে ঘরে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই জন্য আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন আর কিছু ঘটেনি, তবে দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2-3টের দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সে পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলে যাচ্ছে আজকের আমাদের তৃতীয় ঘটনায়। হ্যালো গৌরব, আমি উত্তর 24 পরগনার বনগা থেকে রাখি বলছি। আমি, আমার মেয়ে এবং 9 বছরের ছেলে, আমরা সবাই প্রেত কথার এবং তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অনেক বড় ভক্ত। থ্যাঙ্কস আ লট। আমরা 3 বছর ধরে প্রেত কথা শুনে আসছি এবং অনেক দিন ধরে একটি সত্য ঘটনা লিখবো ভাবছি, কিন্তু লেখা হয়ে উঠছে না। তাই আজকে সাহস করে লিখতে বসলাম। এটি বনগার কাছাকাছি একটি ছোট্ট গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামটির নাম উল্লেখ করছি না। আমার ভাসুরের মেয়ে শ্বশুর বাড়ির পাড়ার ঘটনা, ও নিজের চোখে দেখা। এটা 2022-এর ঘটনা। ঘটনার আসল নামগুলো পাল্টে অন্য নাম ব্যবহার করছি, সুবিধার্থে ভাসুরের মেয়ের ভাষায় বলছি। আমার শ্বশুর বাড়ির পাশেই আমার পিসি শাশুড়ির বাড়ি। আমার পিসি শাশুড়ি 3 মেয়ে এবং 3 জন মেয়েরই বিয়ে হয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটে ছোট মেয়ে চন্দ্রাকে কেন্দ্র করে। ওর বিয়ে হয় হাবড়ার একটি জায়গায়। চন্দ্রা মিশুকে হলেও একটু জেদি এবং উচ্ছৃঙ্খল ধরনের ছিল। ও ওর শ্বশুর বাড়িতে ঠিক সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারছিল না। এমনকি ওর স্বামীর সঙ্গেও ওর প্রায় গন্ডগোল লেগে থাকতো। বাপের বাড়িও মাঝে মাঝে আসতো এবং কান্নাকাটি করত। সকলে বোঝালেও বুঝতে চাইতো না।
পাড়ার সবার সাথেই কথা বলতো, কিন্তু 13-14 বছরের একটা ছেলে ছিল, রনি। ওদের দুটো বাড়ির পরেই বাড়ি ওর। ওর সঙ্গে চন্দ্রার খুব ভালো বন্ধুত্ব ছিল। যেহেতু ওর কোনো ভাই বা দাদা ছিল না, তাই রনিকে ও নিজের ভাইয়ের মতো ভালোবাসত। চন্দ্রা এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং বেশিরভাগ সময় ওর সঙ্গী হতো রনি। একদিন চন্দ্রার শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে চন্দ্রা মারা গেছে। কারণ জানতে চাইলে বলা হয় ওর বরের সাথে কোনো কারণে খুব ঝগড়া হয়েছিল এবং ধাক্কাধাক্কি করতে গিয়ে মাথায় চোট পায় এবং মারা যায়। এই নিয়ে একটু ঝামেলাও হয়, আবার মিটেও যায়। শ্রাদ্ধের কাজকর্ম ঠিকঠাকভাবে মেটানো হয় এবং ঘটনা শুরু হয় কয়েক মাস পর থেকে। আমার পিসি শাশুড়ি একদিন বাইরে কোনো একটা কাজে গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য। বাড়ি এসে তালা খুলে ঘরে ঢুকতেই দেখে কে যেন চেয়ারে বসে আছে। প্রথমে বেশি চমকে যায় এবং ভাবে যে তিনি তো তালা মেরে গেছিলেন, ঘরে কেউ কিভাবে ঢুকতে পারে। তারপর একটু ভালো করে দেখতে উনি বুঝতে পারেন চেয়ারে বসে আছে ওনার ছোট মেয়ে চন্দ্রা। উনি তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে যান এবং দরজাটা আটকে দিয়ে ভাবেন, এটা কি করে সম্ভব? চন্দ্রা তো বেঁচেই নেই। তারপর ভাবেন যে এটা হয়তো তাঁরই মনের ভুল। কিছুক্ষণ পর উনি আবার ঘরে ঢোকেন। চারিদিক ভালো করে দেখেন, কিন্তু কেউ কোথাও নেই। এই কথাটা কিন্তু উনি কাউকে বলেন না। চন্দ্রা মাঝে মাঝে ফোনে কেঁদে কেঁদে কথা বলতো। চন্দ্রা মারা যাওয়ার পর এরকম কথা বলার শব্দ চন্দ্রার দিদিমা মাঝে মাঝে শুনতে পেতেন। এরকম ভাবে অনেকেই নাকি ওকে দেখতে পেত, কিন্তু ও যেহেতু কারোর কোনো ক্ষতি করেনি, তার জন্য কেউ ব্যাপারটাকে অত গুরুত্ব দেয়নি। এভাবে 2-3 মাস কেটে যায়। এবার রনির কথায় আসি। চন্দ্রা মারা যাওয়ার পর রনিও খুব দুঃখ পায়, কিন্তু ব্যাপারটা সামলে নেয়। রনি একদিন ঠিক সন্ধেবেলা নিজের ঘরে খাটের উপর বসে পড়াশোনা করছে। এমন সময় ও শুনতে পায় জানলা দিয়ে ওকে একজন ডাকছে। ও জানলার দিকে তাকায়। তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। ভালো করে দেখে, আর দেখতেই চমকে যায়। ও দেখে চন্দ্রা দাঁড়িয়ে আছে। ও পাথর হয়ে যায়, ও কিছু বলতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে চন্দ্রার দিকে। চন্দ্রা এমন সময় ওকে বলে, ভাই আমার কাছে আয়, তোকে ঘুরতে নিয়ে যাব, ফুচকা খাওয়াবো, চাউমিন খাওয়াবো। রনি অবাক হয়ে যায়। রনি ঠিক শুনছে তো? রনি হঠাৎ করে বলে ওঠে, তুই তো মরে গিয়েছিস, তুই কি করে আমাকে নিয়ে যাবি? চন্দ্রা তখন বলে, না রে ভাই, আমি একটা জায়গায় থাকি, সেখানে আমি একা, তাই তোকে নিয়ে যেতে চাই। একা আমার একটুও ভালো লাগে না। এদিকে রনির দিদি ওর ভাইকে ডাকতে এসে দেখতে পায় রনি কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু রনি যেদিকে তাকিয়ে আছে সেখানে কেউ নেই। তখন ও রনিকে বলে, হ্যাঁ তুই কার সাথে কথা বলছিস? রনি বলে, আমি চন্দ্রা দিদির সাথে কথা বলছি। ওর দিদি তখন কথাটা বিশ্বাস করে না। এভাবে রনিকে মাঝে মাঝে চন্দ্রা এখানে সেখানে দেখা দিত আর ডাকতো। আর রনি বলতো, আমি কেন তোর সাথে যাব? আমার তো নিজের একটা দিদি আছে। ও যেহেতু বাচ্চা ছেলে, তাই ওর কথা কেউ বিশেষ গুরুত্ব দিত না। ও সবাইকে বলেছিল একসময় কথাটা, কিন্তু কেউ বিশ্বাস করে। একদিন রনি ভর দুপুরবেলা আম পাড়ার জন্য বাগানে যায় এবং গাছে ওঠে। হঠাৎ করে ওর মনে হয় ওকে কেউ যেন গাছ থেকে একটা ধাক্কা দিল এবং ওর ডাল ভেঙে নিচে পড়ে যায়। ও একটু বুকের মধ্যে আঘাত পায়। বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বলে না। তার কিছুদিন পর থেকে রনির জ্বর শুরু হয়। ওকে ওষুধ খাওয়ানো হয়, কিন্তু পুরোপুরি জ্বর সারে না। একদিন জ্বর খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ওরা হাসপাতালে যায়। ডাক্তার পরীক্ষা করে বলেন যে ওর বুকে জল জমেছে, জল বার করে দিলেই ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তারপর ওর চিকিৎসা হয়, জল বের করা হয় এবং কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর হাসপাতালের কিছু নার্স এবং আয়ারা কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। তারা দেখেন কেউ যেন রনির সঙ্গে কথা বলে, বা বলে চলে রনি কারোর সঙ্গে যেন মাঝে মাঝেই কথা বলে। ওরা বাড়ির লোককে সেটা জানান।
রনি সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরে আসে। একদিন রাত্রিবেলা রনি পড়তে বসেছিল। ওর মা সেই সময় রনিকে খাওয়ার জন্য ডাকে। রনি তখন বলে যে, আমার খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, আমি কি করে খাবো? ওর মা বলেন, কে তোকে খাবার দিল? আমি তো এইমাত্র রান্না করলাম, কাউকেই তো খেতে দেইনি। ও বলে, আমাকে তো এইমাত্র চন্দ্রা দিদি পেট ভরে খাওয়াল। ও আরো বলে, চন্দ্রা দিদি আমাকে ঘাটের কাছে যেতে বলল, আর বলল যে তোকে অনেক ভালো জিনিস খাওয়াবো, তুই আমার সাথে চল। রনির মায়ের এবার একটু ভয় হয়। কয়েকদিন পর রনি আবার অসুস্থ হয়। আবার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আবার একই কথা বলে, বুকে আবার জল জমেছে, সেটা বার করতে হবে। আবার চিকিৎসা হয়, ও আবার সুস্থ হয়, বাড়ি আসে। পাড়ার কিছু লোক এবার বলে, ওকে ওঝার কাছে নিয়ে যাও। ওর মা বাবা এবার ঠিক করে যে ওঝার কাছে নিয়ে যাবে। রনিকে কিছু বলে না এ ব্যাপারে। যেদিন ওকে ওঝার কাছে নিয়ে যাবে, হঠাৎ করে রনি সেদিন কিছুতেই যেতে চায় না। 2-3 জন মিলেও ওকে নিয়ে যেতে পারে না। পাড়ার কয়েকজনকে ডাকা হয়, এর মধ্যে আমার বড় ছিল। তারপর ওকে জোর করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা কিছু জিনিস গায়ে ছিটিয়ে দেন এবং কিছু মন্ত্র বলেন। তারপর একটু চুপ করে থেকে ওকে জিজ্ঞাসা করেন, তুই কে? ওকে কেন কষ্ট দিচ্ছিস? রনি তখন অন্যরকম কণ্ঠে জবাব দেয়, আমি চন্দ্রা, আমি ওকে খুব ভালোবাসি, আমি একা থাকতে পারছি না, আমি ওকে নিয়ে যাব। ওঝা জিজ্ঞাসা করে, তুই কি করে এলি ওর মধ্যে? তখন রনি আবারও সেই অন্য কণ্ঠে উত্তর দেয়, ও একদিন আম গাছে আম পাড়তে উঠেছিল, তখন আমি ওকে গাছ থেকে ফেলে দিই। ওর যা অসুবিধা হচ্ছে সব আমিই করেছি, আমি ওকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। ওঝা তারপর বলেন, দেখুন, আমার পক্ষে এই আত্মাকে তাড়ানো সম্ভব না। আমার থেকেও আরো বড় তান্ত্রিক আছেন, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। এরপর ওর মা বাবা বড় তান্ত্রিকের খোঁজ করতে শুরু করেন এবং একজনের খোঁজ পান, কিন্তু যেহেতু একটু দূরে এবং ওকে নিয়ে যেতে হবে, তাই একটু সময় লাগছিল। এরই মধ্যে রনি আবারও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। ওকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে এবং চিন্তিত হয়ে পড়ে, বলে যে ওর ফুসফুসে ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলেন, কয়েকদিন আগে ওর সব রকম টেস্ট করা হয়েছিল, তখন ক্যান্সারের কোনো কিছুই ওনারা লক্ষ্য করেননি। ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে বলেন এবং হাসপাতালে ভর্তি হতে বলেন। এভাবে রনি হাসপাতালে ভর্তি থাকে। আবারও নার্স এবং আয়ারা লক্ষ্য করে রনি যেন কারোর সঙ্গে একা একা কথা বলে, কিন্তু কেউ কার সাথে রনি কথা বলে তাকে দেখতে পায় না। চিকিৎসা করার পরেও কোনো উন্নতি লক্ষ্য করা যায় না এবং রনি আরো বেশি করে অসুস্থ হতে শুরু করে। ডাক্তার বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে সবাই খুব কান্নাকাটি করে, তবুও বাড়িতে নিয়ে এসে ওরা রাখেন। রনি শুধুই একভাবে তাকিয়ে থাকতো আর বলতো, ওই দেখো, দিদি আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে বলছে। এভাবে কয়েকদিন পর রনির মৃত্যু হয়। এতটুকু ছেলের এই অকাল মৃত্যুতে পাড়ার সবাই এবং বাড়ির লোক খুব ভেঙে পড়ে। সবাই আফসোস করতে থাকে যে আমরা ওর কথা আগে কেন বিশ্বাস করিনি। এরপর থেকে কেউ আর কোনোদিনও চন্দ্রার আত্মাকে দেখতে পায়নি, আর কিছু শুনতেও পায়নি। এভাবে দুটি প্রাণ অকালে চলে যায়। বলেছিলাম না তোমাকেও আমার সাথে নিয়ে যাব। অসাধারণ সুন্দর কিছু ঘটনা শুনছেন আজকে, এবং এই সময় বর্ষার আমেজ, এই বর্ষার আমেজে আমাদের তো চলছেই অলরেডি ভৌতিক আশার মহাসপ্তাহ, এবং এই সপ্তাহে আপনারা যে সমস্ত ঘটনাগুলি শুনবেন সেই ঘটনাগুলি সবকটাই আপনাদেরকে ভয় পাওয়াবে। এবং এখন চলে যাব আমি এমন একটা ঘটনা, এই যে আমরা বহু ছেলেপুলেরা পাড়ার যারা কিনা একটুখানি সিগারেট সবার অলক্ষ্যে ফোকার জন্য বা আরো একটু মানে বেশি কিছু করার জন্য, যে অনেক ছেলেপুলেরা এই অন্ধকার অন্ধকার জায়গায় চলে যায় না, বিভিন্ন জঙ্গলের মধ্যে বা কোনো হয়তো অনেক দিনের পরিত্যক্ত বাড়ির মধ্যে, সেরকম জায়গায় গেলে কিরকম বিপদ হতে পারে
সেই বিপদের একটা ঘটনা আপনাদেরকে এখন আমি শোনাবো। এই ঘটনাটা আমার বেশ পড়ে ভালো লেগেছে এবং আপনাদেরও আশা করি এই ঘটনাটা খুব ভালো লাগবে। এই ঘটনাটা যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের প্রেত কথার প্রথম ফিল্ম আমিষ আসছে এবং আপনারা আমিষ দেখবেন এবং আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এবং আপনারা এই প্রেত কথা এপিসোডগুলিকে শেয়ার করছেন নিশ্চয়ই আপনাদের বন্ধুদের সঙ্গে এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শুনতে বলছেন, তার কারণ আপনারাই আমাদের পরিবার। আমাদের এই পরিবার তখনই বড় হতে পারে যখন আমরা একে অপরের সঙ্গে আমাদের এই ঘটনাগুলিকে শেয়ার করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরবদা, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি এই কামনা করি যে তুমি এবং তোমার পরিবার যেন সব সময় সুখে শান্তিতে ভালোভাবে থেকো আর আমাদের এরকমই প্রতিনিয়ত ঘটনা দিতে থাকো। আমি দেবাং বলছি, উত্তর 24 পরগনার হাবড়া এলাকার অন্তর্গত বীরগুম পেয়ারাতলা নামক গ্রাম থেকে। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। অনেকদিন হলো আমি তোমায় ঘটনা পাঠাইনি। দিন বললে ভুল হবে, কয়েক মাস হয়ে গেল, কারণ পড়াশোনার চাপে এবং কাজের চাপে সময় পাচ্ছিলাম না। আমি তোমার প্রতিটা ঘটনা শুনি, তোমার পডকাস্ট শুনি এবং একই ঘটনা বারবার শুনি। আমি তোমার ঘটনা প্রতিদিনই খেতে খেতে শুনি, সাথে আমার ফ্যামিলিও শুনে। সত্যি কথা বলতে আমি তোমার সুমধুর কণ্ঠের ভক্ত এবং তোমার গলার ভয়েস এক একটা গল্পকে যেন প্রাণ দেয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনা আসা যাক। থ্যাংকস আ লট দেবাং। এবং তোমরা এই যে এইভাবে আমাকে সবসময় ভালোবাসো, সবসময় আমাদের এপিসোডগুলির ফিডব্যাক দাও, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবং আপনারাও আমাদেরকে ফেসবুকের মাধ্যমে ফিডব্যাক দিতে পারেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন, ইনস্টাগ্রামে আমাদের কমেন্ট করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন আপনাদের কেমন লাগছে, ভালো খারাপ সমস্ত কিছুই ফিডব্যাক আপনারা দিতে পারেন। চলে যাচ্ছে আজকের আমাদের ঘটনায়। লিখছেন যে এই ঘটনাটি শোনা আমার এক কাছের বন্ধুর থেকে। বন্ধুর নাম হলো প্রীতম। ও আমাকে এই ঘটনাটা বলেছিল। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে, যখন আমি 6-7 পড়ি। কিন্তু ও আমায় ঘটনাটি বলেছে যখন, তখন আমি 12 পড়ি। যাই হোক, ঘটনাটি ওর মুখে যেভাবে শুনেছি সেভাবে বর্ণনা করলাম। 3 জন খুব ভালো বন্ধু ছিল, তার মধ্যে 3 জনই যার যার মতন কাজ করত। একদিন তারা কাজের ছুটি পায় এবং 3 জনে মিলে ঠিক করে যে একদিন দুপুরের দিকে 3 বন্ধু মিলে মাঠে যাবে এবং সেখানে তারা নিজেদের মতন সময় কাটাবে, মাঠের হাওয়া খাবে, মদ্যপান ধূমপান করবে এবং মাংস রুটি এইসব সবাই মিলে খাবে। মানে অনেকদিন পর বন্ধুরা একসাথে এক জায়গায় হলে যেটা হয়, তো যেরকম ভাবা সেরকমই কাজ। সবাই রবিবারের দিন দুপুরবেলা একটা জায়গায় আসে এবং তারা যে জায়গাটা বেছে নেয় সেই জায়গাটার নাম তালতলা। এবার জায়গাটার একটু বর্ণনা দিই। জায়গাটা পুরোটাই তাল গাছে ঘেরা এবং তাল গাছের নিচে পুঁই শাকের মাচা। মানে নিচে পুঁই শাকের চাষ হয় আর তাল গাছ যে কটা আছে পুরো চত্বরটা ঘেরা, একটাও গাছে তাল হয় না। এটা হচ্ছে ওখানকার অদ্ভুত ব্যাপার। এবং ওই জায়গাটুকুর মধ্যে দিনের বেলাতেও আলো ঢোকে না, জায়গাটা অন্ধকার, এমনকি সকাল দুপুর বিকেল কিছুই বোঝা যায় না। তো তারা যেহেতু মদ্যপান করবে এবং ধূমপান করবে এবং যা আছে তাদের সাথে সেই খাবারগুলো খাবে, তাই জন্য একটা অন্ধকার জায়গা বেছে নেয়। কেউ তাদেরকে কোনো বিরক্ত করবে না, কেউ দেখতেও আসবে না, তারা তাদের মতন সময়টা কাটাতে পারবে বন্ধুরা মিলে। সবাই মিলে রওনা দেয় এবং কিছুক্ষণ পরে তারা সেই তালতলায় এসে পৌঁছয়। তখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো তারা সেই ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারা ঢুকে দেখলো এত পুঁই শাকের মাচা যে তারা বসবে কি, দাঁড়ানোর জায়গা নেই। অনেক কষ্টে তারা একটা জায়গা খুঁজে বের করে এবং সেই জায়গাটাই একটু পরিষ্কার করে কিছু কিছু পুঁই শাকের গাছগুলো তারা ভেঙে দিতে থাকে। তারা ঠিক করে যে ভাঙা গাছগুলো তারা এখানে ফেলে রাখবে না, যে যার মতন ভাগ করে বাড়ি নিয়ে যাবে। এরই মধ্যে এক বন্ধু বলে উঠল যে হাতের খাবারগুলোকে কোথাও রাখতে হবে, এভাবে হাতে ধরে পরিষ্কার করাটা সম্ভব না। তাই তারা আশেপাশে খুঁজতে থাকে কোনো একটা জায়গা, কোনো একটা উঁচু ডাল বা কোনো কাঠের গা, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। চারিদিকে তাল গাছ আর শুধুই পুঁই শাকের মাচা। তারা ঠিক করে যে খাবারটা পুঁই শাকের মাচার উপর রাখবে। কিন্তু একজন বলে, পরিষ্কার করার চোটে যদি একটানে সেটা পড়ে ভেঙে যায়, আর ভিতরে বোতল আছে, ভেঙে গেলে তো পার্টিটাই নষ্ট হয়ে যাবে। একজন বলে ওঠে, আরে দাঁড়া, দরকার নেই, দেখা যাক।
1-2 মিনিট খোঁজার পর একজন বন্ধু লক্ষ্য করে যে গাছে মোটামুটি 2টো পেরেক পোতা আছে, একটা তাল গাছের নিচের দিকে, মানে গোড়ার একটু উপরে। সাধারণত যে কোনো মানুষ একটু উঁচু হলেই হাত পেতে পারে এমন একটা উচ্চতায়। তো তারা ঠিক করে যে তাহলে ওই পেরেক দুটোতে রাখা হবে। যেমন কথা তেমন কাজ, খাবারগুলো তারা ওই পেরেকটার মধ্যে বেঁধে দেয়, মানে বাঁধিয়ে দেয় প্লাস্টিকটাকে, এবং ওই নিচের জায়গাটাকে পরিষ্কার করতে থাকে। জায়গাটা পরিষ্কার করা হয়ে যায়। তারপর একজন বন্ধু ছিল ওদের মধ্যে যে সবসময় মদ্যপান করে থাকে, তাও সে ওখানেও মদ্যপান করে। যেখানেই ডাকুক না কেন 3 বন্ধু এক জায়গায়, বুঝতে পারছো কি হয়। বাকি 2 জন বন্ধু জায়গা পরিষ্কার করে বসে পড়ে। আর যে বন্ধুটা মদ্যপ অবস্থায় রয়েছে তাকে বলা হয় গাছের গায়ের থেকে, মানে পেরেকটার থেকে রুটি মাংস এবং মদের বোতলটাকে পেরে নিয়ে আসতে। আর তাদের এই কথাটা ওই বন্ধুকে বলাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল, এবং সেটা তারা কল্পনাও করতে পারেনি। এরপর ঘটে যায় এমন বড় একটা দুর্ঘটনা যা তাদের সবার জীবনকে নরক করে দেয়। সেই বন্ধুটি নেশার ঘরে পেরেক থেকে খাবারগুলো পারতে গিয়ে একটানে 2টো পেরেককে একেবারে গাছ থেকে উপড়ে ফেলে, কিন্তু হাত থেকে তার খাবারটা পড়ে না। সে খাবারটা সামাল দেয়। মাতাল হলে কি হয়েছে, তাহলে ঠিক আছে, যা কিছু পড়ে যাক না কেন, মদের বোতল যেন না পড়ে। কিন্তু সে যে 2টো পেরেকই উপড়ে ফেলেছে সেটা সে নিজেই জানে না, আর অন্যরাও তা খেয়াল করেনি। যাই হোক, তারা সবকিছু গুছিয়ে নিয়েছে, রুটি মাংস যা যা তাদের খাবার ছিল চাট দিয়ে গুছিয়ে নিয়েছে। তারা এবার সবাই খেতে শুরু করবে। হঠাৎ এমন সময় চারপাশ অন্ধকার হয়ে আসে, অনেক জোরে হাওয়া দিতে থাকে, ভয়ঙ্কর ঝড় প্রলয় শুরু হয়, এবং বাগানের মধ্যেই, ওইটুকু বাগানে শুধু ওটা লক্ষ্য করা যায়। ওরা অন্যদিকে তাকিয়ে দেখে সবকিছু চারিদিকে সাধারণ রয়েছে, কোথাও হাওয়া কি, গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু শুধু ওইটুকু জায়গার মধ্যে একটা উত্তাল ঝড় উঠেছে যা সামলানো অসম্ভব। এবং ওই ঝড়ের চোটে তাদের খাওয়া কি আর হয়? তারা নিজের খাবার আর খুঁজে পায় না, ছড়িয়ে যায় খাবারগুলো। বোতলগুলো একে অপরের গায়ে লেগে ভেঙে চুরমার হয়ে যায়। শুধু তা আওয়াজই পাওয়া যায়, কিন্তু এতটা অন্ধকার হয়ে যায় যে একে অপরকেও তারা ঠিকভাবে দেখতে পায় না। এতটা নিকষ অন্ধকারে তারা ঢেকে গেছে, শুধু এদিক ওদিক থেকে প্লাস্টিক উড়ে বেড়ায়, সেটাই তারা দেখতে পায়। তারা ভালোভাবে বুঝতে পারে যে এখন বিকেল হতে যাবে, কিন্তু এই মুহূর্তে তাদের ওখানে যা অবস্থা তা এখন গভীর রাতের মতন। এই গরমকালে যেখানে দিন বড় হয়, সেখানে কি করে 2 সেকেন্ডের মধ্যে দিন ছোট হয়ে সন্ধে হয়ে যায়? তাও সন্ধে বলা ভুল, রাত হয়ে গেছে বললেই বেশি ভালো হয়। এরপরে তারা কিছু বুঝতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, পাগলা ঘোড়ার মতন। তারা কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝতে পারে না। তখন তাদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেটাই তারা ভুলে যায়। যে যার মতো যেদিক সেদিক ছুট লাগায়, কেউ কাউকে যেন চেনেই না, কারোর কথা কারোর মনেই পড়ে না, যে যার মতন খুশি ছোটে। আর সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে যে তারা লক্ষ্য করে তারা 3 জন যে যেদিকেই যাক না কেন সেই দিকেই অন্ধকার এবং কালো আঁধারে ছেয়ে যাচ্ছে। আর সেই সময় আশেপাশে কোনো লোককে তারা লক্ষ্য করে না, মাঠে কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না। এরকম অনেকক্ষণ চলে, কতক্ষণ তারা জানে না। এরই মধ্যে একজন বন্ধু নিজের বাড়ি ফিরে আসতে পারে অনেক কষ্টে। তারপর সে অজ্ঞান হয়ে যায়, এবং যখন তার জ্ঞান আসে তার পরিবার তার আচরণ অন্যরকম লক্ষ্য করে তাদের কিছু একটা সন্দেহ হয়, এবং তারা তখনই তাকে এক ওঝার কাছে নিয়ে যায় ঝাড়ানোর জন্য। তখন ছেলেটা ওঝাকে বিস্তারিত ঘটনা জানায় এবং কি কি ঘটেছিল সম্পূর্ণটা খুলে বলে। এরপর ওঝা যা বলেছিল তা বিস্তারিত ভাষায় তুলে ধরলাম। তোর ছেলে যে জায়গায় গিয়েছিল ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, ওই জায়গাটা অশুভ শক্তির বাস। তারই মধ্যে একটা তাল গাছে 2টো পেরেক পোতা ছিল। অনেক বছর আগে একজন খুব বড় মাপের তান্ত্রিক একটা বউয়ের শরীর থেকে 2টো শক্তিশালী জিনকে বের করে, আর সেটাকে ওই তাল গাছে পেরেকের মাধ্যমে পুঁতে দিয়েছিল। কারণ সে ভালোভাবে জানতো এই আত্মাকে ধ্বংস করা অসম্ভব,
তাই সে সেটাকে বাঁধন দিয়ে পুঁতে দিয়েছিল। আর তোর ছেলেরা সেই জায়গায় গিয়ে পেরেক দুটোকেই উপড়ে ফেলেছে। ফলে তারা মুক্তি পেয়ে গেছে, এবং মুক্তি পেয়ে তারা এত বছর যে আবদ্ধ ছিল সে বাঁধন থেকে বেরিয়ে আবার ধ্বংসলীলা শুরু করে। তোর ছেলের ভাগ্য ভালো ছিল বলেই, এবং ওর উপর ঈশ্বরের হাত ছিল বলে কোন রকমে পালিয়ে এসেছে। আর ওর সাথে যে দুই বন্ধু ছিল, দেখ, ওরা মরে গেছে। ওঝার কথা শোনা মাত্র সেই ছেলে দুটোর পরিবার কান্নায় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় সেই স্থানে, এবং সেখানে গিয়ে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে ওঝা ছেলেটাকে একটা মাদুলি দেয় এবং বলে সেটাকে হাতছাড়া না করতে, এবং তার সাথে দেয় জল পড়া। তার কারণ প্রতিশোধ নেওয়ার জন্য জিন দুটি এখনো ঘুরছে। যদি কোনো মাদুলি সে খোলে তবে তার প্রাণ সংশয় হতে পারে। এই কথা বলার পর সবাই ওখান থেকে চলে আসে। এরপর অনেকদিন কোনো সমস্যা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, সবকিছু ভালোভাবেই চলছিল। কিন্তু সমস্যা শুরু হলো তখন, যখন সে এই মাদুলিটাকে হারিয়ে ফেলল। একদিন সেই ছেলেটি হঠাৎ করেই তার মাদুলিটা আর খুঁজে পাচ্ছিল না। দিনে ব্যস্ততার জন্য কাজের মধ্যে কখন যে তার হাত থেকে মাদুলিটা খুলে পড়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। সারাদিনে তার সেটা মনেও পড়েনি। পরে যখন সে রাত্রিবেলা বাড়ি এসেছে তখন তার সেই মাদুলির কথা মনে পড়েছে। সে বাড়ির সমস্ত জায়গায় খোঁজে, কিন্তু কোথাও মাদুলি পায় না। সে সেটাকে কোথায় হারিয়েছে সেটাও মনে করতে পারে না। অবশেষে এইসব কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টো থেকে 3টে সেই সময় শুরু হয় তার সাথে নানা রকম ঘটনা। এমনকি ওই রাতে তার প্রাণ সংশয় হতে হতে বেঁচে যায়। পরের দিন সকালে সে আগে ওই ওঝার কাছে যায়। ওঝা প্রথমে ওকে খুব বকাঝকা করে এবং তাকে আবার একটা মাদুলি বানিয়ে দেয়, আর বলে এটা এবার যদি সে হারিয়ে ফেলে তাহলে তাকে বাঁচানো মুশকিল। 2বার বেঁচেছে ভগবানের কৃপায়, এবার যদি হারায় তাহলে মৃত্যু নিশ্চিত। তো সে মাদুলিটা নিয়ে বাড়ি চলে আসে এবং ভাবতে থাকে কিভাবে সেটাকে চিরকাল তার সাথে রাখা যায়, যতদিন সে বাঁচবে। কারণ হারালেই তার যেবার নিশ্চিত মৃত্যু। সে সিদ্ধান্ত নেয় যে সে হাসপাতালে যাবে এবং ডাক্তারের কাছ থেকে তার ডান পায়ে উনুতে, মানে হাঁটুর উপরে খানিকটা চিরে অপারেশন করে মাদুলিটা ঢুকিয়ে সেলাই করে দেয়, যাতে এই জীবনে যতদিন সে বাঁচবে কোনো অসুবিধে তার না হয়। যেরকম কথা সেরকম কাজ। সে সেদিন ওই কাজ করার পর থেকে আজ অবধি কোনো অসুবিধা তার হয়নি, এবং বর্তমানে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের এখান থেকেই কয়েক কিলোমিটার দূরে থাকেন, কিন্তু আমি জায়গাটার নাম প্রকাশ করলাম না। কিন্তু এখনো অবধি সে যদি মাদুলি খোলার কথা ভাবে, বা এখন তার কোনো অসুবিধা হচ্ছে না এই কথা ভাবে, তখনই কোনো না কোনো অসুবিধা শুরু হয়ে যায়। কিন্তু কিছু ঘটতে পারে না, কারণ মাদুলিটা তার সাথেই থাকে। আরেকটা কথা হলো, তারা যে তাল বাগানে গিয়েছিল সেখানে পুঁইশাক গাছগুলো যেগুলো ছিল সেগুলো কেউ লাগায়নি, ওগুলো এমনি থেকেই হতো। মাচা আগেই বানানো ছিল, কারণ অনেক আগে ওখানে পটল চাষ হতো। পরে পুরোপুরিভাবে চাষ বন্ধ করে দেওয়া হয়। তো দাদা, এই ছিল ঘটনা আমার জানা। ঘটনাটি ভালো লাগলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে আমাদের প্রেত কথা পরিবারে ঘটনাটি পড়ে শুনিও। আর আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি এটা সিলেক্ট হয় তাহলে আমি সেগুলো এক এক করে পাঠাবো। আর আমরা আমিষের জন্য পুরো প্রেত কথা পরিবার অপেক্ষা করে আছি। ইতি দেবাং। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠান প্রেতকথার@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। লিখছেন, নমস্কার গৌরবদা, কেমন আছো? এই পরিবারের সকল সদস্যদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি দিব্যেন্দু চক্রবর্তী, বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগরে। তোমার প্রতিটি এপিসোড শুনি, তোমার গলার স্বর আমার খুব ভালো লাগে। অনেকবার ভেবেছি তোমাকে লিখে পাঠাবো, কিন্তু পারিনি। সেদিনের কথাগুলো ভাবলে এখনো আমার শরীরটা ঠান্ডা হয়ে আসে। যাই হোক, ঘটনা শুরু করি। ভালো লাগলে তোমার মুখে পড়ে শুনিও। দিব্যেন্দু আমাদের ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছে পড়ে শোনাচ্ছি। সময়টা ছিল 2014 সাল ডিসেম্বর মাস। আমি মধ্যমগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, খুবই অল্প মাইনেতে।
কোনো রকমে সংসার চালিয়ে নিতাম। এদিকে আমার বউ 8 মাসের প্রেগনেন্ট। বাবা এবং দিদিরা মাঝে মাঝেই বলতো, বালিশের নিচে 25-30 হাজার টাকা রেখে ঘুমো, সামনেই লাগবে। তাই ঠিক করলাম আরেকটা কাজ করতে হবে। সেই মতো আমার এক বন্ধুর মাধ্যমে সল্টলেক সেক্টর 5-এ একটি কল সেন্টারে নাইট ডিউটি হিসেবে জয়েন করলাম। সকালে মধ্যমগ্রামে কাজে যেতাম, ওখান থেকে বেরিয়ে যেতাম সল্টলেকে। বাড়িতে যেতাম না, ব্যাগে জামা কাপড় গামছা সবই রেখে দিতাম। মধ্যমগ্রামে স্নান করে নিতাম, খাওয়া দাওয়া রাস্তায় করতাম। কল সেন্টারে নাইট ডিউটিতে কেউই ছিল না, কারণ রাতে খুব বেশি কল আসে না। কোনোদিন 3টে, আবার কোনোদিন একটা কল আসতো। এভাবেই কিছুদিন কাজ করছিলাম। এবার বলার আগে আমার কল সেন্টারের ঘরটার একটা বর্ণনা দিয়ে রাখি বোঝার জন্য। ঘরটা ছিল প্রায় লম্বায় 40 ফুট আর চওড়ায় 25 ফুটের মতো। ঘরে টোটাল রো ছিল 7টা করে, আর দুদিকে মাঝে সরু প্যাসেজ ছিল যাওয়ার জন্য। আমি যেখানে বসতাম তার ঠিক পিছনে ছিল ক্যান্টিন, রাতে যেটা বন্ধ থাকে। কিন্তু ওদেরই কিছু স্টাফ ঘুমোয় সেখানে। প্রথম দিন কাজে আসতেই ক্যান্টিনের স্টাফদের একজন আমাকে বলে, কেমন যেন ঠাট্টা করেই বলে, কি দাদা, কদিনের জন্য? আমি ওর কথায় পাত্তা না দিয়ে কাজে লেগে পড়লাম। কিন্তু প্রতিদিনই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটত। যেমন আমি একদিন শুনতে পেলাম কেউ যেন ক্যান্টিনে ফিসফিস করে কথা বলছে। আমি ক্যান্টিনের কাছে গেলাম, গিয়ে দেখলাম ছেলেগুলো নাক ডেকে ঘুমোচ্ছে। আমি আবার আমার সাইটে এসে বসে পড়লাম। আমি বাঁদিকের রোয়ে 3rd লাইনের কোণের দিকে জানালাটার পাশে কম্পিউটারে বসতাম। নাইটে ফ্লোরে সব কম্পিউটার বন্ধ থাকে, শুধু আমারটাই লগ ইন করা থাকে। এবার হঠাৎ করে দেখি ডান দিকের রোয়ে 3-4টে কম্পিউটার জ্বলে উঠল, মানে অন হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ভুল করে অন হয়ে গেল নাকি, এই ভেবে আমি ওগুলোকে অফ করে দিলাম। আরেকদিন রাত্রিবেলা বাথরুম থেকে কেমন যেন একটা গোঙানোর শব্দ পেলাম, কিন্তু বাথরুমে গিয়ে কিছুই চোখে পড়ল না। সকালে ক্যান্টিনে চা খেতে খেতে একজন স্টাফকে জিজ্ঞাসা করতেই কেমন যেন মুখটা করে তাড়াহুড়ো করে চলে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করেই একটা ঘটনা ঘটল, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সেদিন আমি যথারীতি প্রতিদিনের মতো নাইট ডিউটি করতে আসি। সবাই চলে যায়, কিন্তু সেই দিন ক্যান্টিন রুমে কেউ ছিল না। কারণটাও কেউ বলল না, খালি বলল আজকে সব স্টাফকে ছুটি দিয়েছি। যাওয়ার আগে ওদের মধ্যে একজন অল্প বয়সী স্টাফ ছিল, সে খালি বলে গেল বেশি রাত্রিবেলা রুম ছেড়ে যেন আমি কোথাও না যাই। আমার কাছে কেমন যেন সব অদ্ভুত মনে হলো। আমার ফ্লোর ম্যানেজারও কিছু বলল না। আজকে আমি একা থাকবো সে ব্যাপারে কোনো কিছুই বলল না। সবাই চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চোখে মুখে জল দিয়ে আমার কম্পিউটারের সামনে বসি এবং বাড়ির কথা ভাবতে থাকি। এমন সময় আমার মনে হলো আমি ছাড়াও অন্য কেউ আছে, যার উপস্থিতি আমি অনুভব করছি কিন্তু দেখতে পাচ্ছি না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর আমার একটা কল আসে। আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, হঠাৎ খেয়াল করলাম কে যেন ডান দিকের রোয়ের শেষের কম্পিউটারের সামনে বসে আছে। মনিটরের লাইট ব্লিঙ্ক করছে, মুখটা পুরোটাই মিশমিশে কালো চুলে ঢাকা। তবে বুঝতে পারছি এটা একটা অল্প বয়সী মেয়ে। তখন আমি বুঝলাম কেন সবাইকে ছুটি দিয়েছে। আমি সাহস নিয়ে একবার জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? কিন্তু ওপার থেকে কোনো উত্তর এলো না। আমার সারা শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি কোথায় কেউ তো নেই। কিছুক্ষণ পর আমি আমার কানের পাশে একটা ঠান্ডা হাওয়া অনুভব করি। আমার মনিটরের কাঁচের উপর একটা প্রতিচ্ছবি দেখতে পাই। একটি মেয়ে আমার ঠিক পিছনের লাইনে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ বড় ভয়ঙ্কর, চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আমি তখন নিরুপায় হয়ে চোখ বন্ধ করলাম, বললাম, দেখুন, আমি খুবই অসহায়। আমার বউয়ের বাচ্চা হবে, আমার টাকার খুব প্রয়োজন। আমি বাড়ির একমাত্র রোজগারের লোক, বাড়িতে বুড়ো বাবা। আমি ভয়ে চোখ বন্ধ করে সবকিছু বললাম, আর বললাম আমি 1 মাসের মাইনেটা নিয়ে কাজটা ছেড়ে দেব। তারপর হঠাৎ করে একটা দমকা বাতাস বয়ে গেল পাশ দিয়ে। এসি রুমের সব জানলা কিন্তু তখন বন্ধ। আমি চোখটা খুললাম,
দেখলাম কেউ নেই। তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। আমি আমার কথা মতো মাইনে নিয়ে কাজটা ছেড়ে দিই। আমার এক বন্ধু আছে, ওই এলাকায় কাজ করে। তার থেকে জানতে পারলাম ওই বিল্ডিং একটা মেয়ে 4 বছর আগে আত্মহত্যা করেছে। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আরো ঘটনা আছে আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া, সেগুলি পাঠাবো। অনেকদিন হলো এখনো শোনাওনি, তাই আবার পাঠালাম। লেখাগুলো একটু নিজের মতো করে নিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। খুব ভালো লাগলো দীপেন্দু ঘটনাটা, এবং আমি তোমাকে বলবো তুমি আরো অনেক ঘটনা পাঠাও আমাদেরকে। এমন ভাবেই সব সময় প্রেত কথা পরিবারের সাথে থাকো। আজকে আশা করছি এপিসোডটা তোমাদের সবার খুব ভালো লাগছে। অনেকগুলো ঘটনা নিয়ে আজকের এপিসোডটা তৈরি করা হয়েছে, কারণ আজকে খুব স্পেশাল একটা এপিসোড। আজকে ভৌতিক আষাঢ়ে মহাসপ্তাহ, এবং এই ভৌতিক আষাঢ়ে মহাসপ্তাহতে আজকে আমি শোনাবো এখন আজকের শেষ ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। গৌরবদা কেমন আছো? আশা করছি ভালো আছো। এভাবে প্রেত কথা পরিবার আরো বড় হয়ে উঠুক, এবং তোমার কণ্ঠ আমার ভীষণ ভালো লাগে। আমার নাম পাপান মুর্মু, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে। আমি আগেও আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তাই সিলেক্ট হয়নি। তাই আবারও লিখছি। ঘটনাটি আমার শৈশবকালের ঘটনা। আমি তখন 5-6-এ পড়ি। বলে রাখি, আমার বাবা আর্মিতে কর্মরত ছিলেন। বাবারা 6 ভাই বোন এবং 3 ভাই 3 বোন। অ্যাকচুয়ালি ওরা জেঠু কাকারা সবাই তাদের আলাদা ফ্যামিলি নিয়ে থাকতেন, এবং আমরাও সেই মতো আলাদাই থাকতাম। ঠাকুরদা ছিলেন না, আমার জন্মের 2 বছর পর তিনি মারা যান। শুধু ঠাকুমা ছিলেন, এবং তিনি ছোট পিসির কাছে থাকতেন। তো সেই মতো আমার মায়ের ফ্যামিলিও কিন্তু অনেক বড়। মায়েরা 7 ভাই বোন, এবং আমার 2 মামা এবং 4টে মাসি। ঘটনা শুরু হয় আমার ছোট মাসিমণি শেফালিকে নিয়ে। বলে রাখি, আমাদের মামার বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত একটি গ্রামে। তো আমার মাসিমণির পাশের গ্রামে বিয়ে হয়, প্রেমের বিবাহ, যেটাতে আমার দাদু রাজি ছিল না, কারণ আমার মাসিমণির বিবাহের সময় বয়স খুব কম ছিল। পরে দিদা দাদু মেনে নেন এবং বিবাহ হয়। তারপর বিবাহের 1-1.5 বছরের মধ্যে মাসিমণি অন্তঃসত্ত্বা হয়। বলে রাখি, আমার মাসিমণি ছিলেন অপরূপ সুন্দরী। সেই সময় পাড়া গায়ে কালো জাদু, ডাইনি এগুলোর চল ছিল। তো সেই মতো আমার মাসিমণিকেও নাকি কেউ কালো জাদু করেছিল বলে শুনেছি। এরপর মাসিমণি অসুস্থ হতে শুরু করে, এবং একদিন প্রচন্ড প্রসব যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তড়িঘড়ি তাকে পাশের এক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুঃখের বিষয়ে মাসিমণি সেই রাতেই মারা যায়। তার ভাগ্যক্রমে মাসিমণির সন্তানটি বেঁচে যায়, এবং সেটি ছিল অপরূপ সুন্দর এক পুত্র সন্তান। এরপর সারা গ্রামে দুঃখের ছায়া নেমে আসে। মাসিমণির শেষকৃত্য সম্পন্ন হয়। আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমার বাবা তখন ছুটি না পাওয়াতে আসতে পারেননি। এরপর আমার মা সিদ্ধান্ত নেয় যে সন্তানটিকে তিনি মানুষ করবেন, কারণ মেসোদের আর্থিক অবস্থা ভালো ছিল না। অনেক আলোচনার পর এতে সবাই রাজি হয়ে যায়। এরপর আমি আর মা শিশুটিকে নিয়ে একটি বাসে করে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আসার সময় আমার আর মায়ের শরীরটা কেন জানি না কাঁটা দিয়ে উঠছিল। আসার সময় বাসটি পরপর 2 জায়গায় টায়ার পাংচার হয়ে দাঁড়িয়ে যায়। এরপর কোনো রকমে আমরা সন্ধ্যের সময় বাড়ি ফিরি। বাড়ি ফিরে জেঠু, কাকা, পিসি সবাই শিশুটিকে দেখতে আসে। শিশুটিকে আদর করে সবাই বাড়ি চলে যায়। এরপর মা শিশুটির জন্য খাবার বানায়, এবং আমাদের জন্যও খাবার বানায়। তারপর শিশুটিকে নিজে হাতে খাইয়ে আমাকে এবং বাবাকে খাইয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নেয়। খাটের মাঝখানে শিশুটিকে রেখে 2 পাশে আমি আর মা ঘুমোই। এই পর্যন্ত ঠিকই ছিল। আসল কাণ্ড শুরু হয় মাঝরাতে 2টো নাগাদ। বলে রাখি, তখন আমাদের পাকা বাড়ি ছিল না, টিনের চালা, টিনের ঘেরা দেওয়া বাড়ি। সে রাতে আমাদের ঘরের চালায় একের পর এক টিনের উপর কিছু একটা দিয়ে বাড়ি দেবার শব্দ হয়, আর কান্নার শব্দ হতে থাকে। আমরা লাফিয়ে উঠি, থরথর করে কাঁপতে থাকি। কান্নার শব্দ কখনো চালে, কখনো আবার দরজায় আসা যাওয়া করতে থাকে। সেই সাথে টিনের উপর বাড়ি মারার শব্দ। এইভাবে চলতে থাকে ভোর পর্যন্ত। সারা রাত আমরা ঘুমোতে পারিনি। পরের দিন সকাল হলে কাকা জেঠুরাও জানায় তারাও নাকি শুনতে পেয়েছিল, কিন্তু বাইরে বের হওয়ার সাহস তাদের হয়ে ওঠেনি। এরপর ঠিক করা হয় আমাদের পাড়াতে একটি চার্চ আছে, সেখানকার পাদ্রী সাহেবের কাছে যাওয়ার জন্য। পাদ্রী সাহেব কিছু তন্ত্র সাধনা জানতেন।
সেই মতো তার কাছে গেলে তিনি জানান যে ওই শিশুটিকে আমরা রাখতে পারবো না, ওকে ওর মা নিয়ে যেতে চাইছে। এই কথা শুনে মায়ের খুব মন খারাপ হয়। মা বলে, আর একটা রাত ওকে রেখে দিই, তারপর না হয় দিয়ে আসবো। কারণ মায়ের খুব মায়া জন্মেছিল শিশুটির প্রতি। সেই মতো দিন পেরিয়ে যায়, আবার রাত আসে। এরপর আবার সেই মাঝরাতের পর শুরু হয় একই কাণ্ড, কান্নার আওয়াজ, টিনে বাড়ি মারার শব্দ। সে রাতেও আমরা ঘুমোতে পারিনি। 2 রাত জেগে আমাদের শরীর খারাপ করছিল। এরপর পরের দিন মা আর আমি আবার যাই শিশুটিকে রেখে আসতে, আর কিছু খাবার এবং টাকা দিয়ে আসি শিশুটির জন্য। আর মা বলে আসে যে কোনো সমস্যা হলে যেন মাকে জানানো হয়। এরপর আমরা ওই দিনই বাড়ি ফিরে আসি। এর পরের দিন সকালে আমার মামা খবর দেয় যে শিশুটি মারা গেছে। এই ছিল ঘটনা গৌরবদা। পারলে তোমার মতো করে গুছিয়ে পড়ে শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ লাগলো। শেষটা তো আমি ভাবতেই পারিনি এরকম হবে। আশা করছি আপনাদের আজকের এই এপিসোড খুব ভালো লেগেছে। আমি একটু আগের দিনের কিছু কমেন্টে চলে যাই এবং আমি আপনাদের কমেন্টগুলো পড়লাম এবং আমার মনে হলো যে কিছু চেঞ্জেস আমাদের আনা দরকার। যেটা আমি ভাবলাম সেটা হচ্ছে যে এই পরবর্তীকালে আমরা যদি কোনো সিরিজ আনি, তাহলে আমরা সিরিজগুলিকে এত দেরি করে করে আনবো না, 1। এবং 2 নম্বর, আমরা সিরিজ আনলে 1, 2, 3, 4 যতগুলো পর্ব হোক পরপর আনবো এবং শুক্র রবিবার আনবো না। আমরা অন্য কোনো দিন নিয়ে চলে আসবো। যেমন ধরুন সোম মঙ্গল বুধ আমরা হয়তো আপনাদেরকে সেই সিরিজটা দিয়ে দিলাম, যদি কখনো এরকম সিরিজ আসে। কারণ আমি খেয়াল করলাম যে আপনাদের অনেকেরই এত দেরি করে করে সিরিজ আসায় আপনাদের একটা ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে আর কি। তো এটা আমরা শিখলাম এই ভুলটা করে। তো পরবর্তীকাল থেকে আমার মনে হয় আপনারা সিরিজ শুনে খুব মজা পাবেন যখনই আমরা কোনো সিরিজ আনবো। এবং আপনারা আমাদের সিরিজ লিখে পাঠাতেও পারেন। আমরা নতুন কোনো একটা সেগমেন্ট হিসেবে আপনাদেরকে সিরিজ শোনাতেই পারি। সো ইটস ওয়ান কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, একটুখানি পড়ি। কমেন্ট করেছেন অরবিন্দ রয়, জিৎ, শুভেন্দু, আমাদের মধ্যে রয়েছেন শাওলি তপাদার, আমাদের মধ্যে রয়েছেন রুমা সান্যাল গোস্বামী। অসাধারণ লাগে শ্রেয়সীর ঘটনা, লাভ ফ্রম কৃষ্ণনগর। বেহালা থেকে শুনছেন সুজাতা দে। সোনালী মজুমদার বলছেন বৃষ্টি ভেজা রাতে প্রেত কথার সাথে, দুর্দান্ত। কমেন্ট করেছেন নিকি রয়, লিখছেন মাসাই সিরিজের জন্য অপেক্ষায় ছিলাম, আজ সেই অপেক্ষার অবসান হলো। উফ, কি অসাধারণ ছিল আজকের পর্বটা। সত্যি বলতে প্রেত কথার গৌরবদা মানেই একটা অন্যরকম অনুভূতি, যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মধ্যে রয়েছেন অঞ্জু অধিকারী, লিখছেন অনেকদিন পর কমেন্ট করতে এলাম, দারুণ লাগলো ঘটনাটা। আমি রোজ রান্না করতে করতে শুনি, না শুনলে আমার রান্না হয় না। আমার সব ঘটনা শোনা কমপ্লিট। ভালো থেকো দাদা, আর প্রিয়াঙ্কা দিকে অনেক ভালোবাসা রইল। আমিষের অপেক্ষায় রইলাম। লাভ ফ্রম তারকেশ্বর। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর দীপাঞ্জন দে, লিখছেন সঙ্গে সঙ্গীতার, আচ্ছা সঙ্গে সঙ্গীতার পডকাস্টটা দারুণ হয়েছে গৌরব, আমিষ চাই আমিষ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ, আমাদের মধ্যে রয়েছেন লিটল পিনাট। লাঞ্চ টাইমে রোজ আমার আর আমার মায়ের অভ্যেস প্রেত কথা শোনা, আরো বড় হোক প্রেত কথা, অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে অনেকেই আরো কমেন্ট করেছেন। আশা করছি আপনাদের আজকের এপিসোড খুব ভালো লেগেছে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠান প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।